আমরা শুরু করতে যাচ্ছি ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টা নবম দশম শ্রেণীর জন্য। তো প্রথমেই আমরা শিখব অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। আর ব্যবসায় অর্থায়ন মানে হচ্ছে যে ব্যবসার পুঁজি কীভাবে সংগ্রহ করতে হয়, কীভাবে ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে খরচ করতে হয়, সেই বিষয়ে আমরা জানব। অর্থায়নের ধারণা। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তহবিল মানে কি? তহবিল হচ্ছে পুঁজি। তোমার একটা ব্যবসার যে পুঁজি আছে সেটা কীভাবে তুমি ব্যবস্থাপনা করবা, কীভাবে তুমি এটা খরচ করবা, কীভাবে তুমি পুঁজিগুলো নিয়ে আসবা, সেটা নিয়েই কাজ করে। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। তার মানে হচ্ছে যে কোনো একটা ব্যবসা যদি তুমি শুরু করো, সেইখানে কিভাবে তোমার পুঁজি সংগ্রহ করবা, টাকা পয়সা সংগ্রহ করবা, করে কিভাবে বিনিয়োগ করবা, কোথায় বিনিয়োগ করবা, করলে বেশি লাভ হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। কারবারের মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়। তো তুমি যখন কোনো ব্যবসা শুরু করবা তখন সেখানে অনেক কিছু কেনাকাটা করতে হবে, আবার অনেক কিছু বিক্রি করবা। তো যখন কেনাকাটা করবা তখন তোমার অর্থের দরকার পড়বে, আবার যখন বিক্রি করবা সেখান থেকে তোমার অর্থ আসবে। কি করতে পারো? যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। তো এগুলোর ক্ষেত্রে আমাদের টাকা খরচ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তহবিলের ব্যবহার। তো তোমার পুঁজিটা কিভাবে ব্যবহার করতেছ। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। তো আমাদের যে প্রয়োজন হবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে সঠিকভাবে চালানোর জন্য, বা আমাদের যে উৎপাদন আছে সেই উৎপাদনগুলো ব্যাহত যেন না হয়, সেই কাজের জন্য আমাদের পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হবে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। তাহলে অর্থায়ন বলতে আমরা কি বুঝি? যে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াটাই হচ্ছে অর্থায়ন। তো তোমাদের জন্য দলীয় কাজ আছে। তোমরা পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয়, মানে প্রতিদিন যে ব্যয় এবং বড় অঙ্কের যে ব্যয় হয় মাঝে মধ্যে, যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হয়, ধরো তোমার কোনো বই কিনতে ব্যয় হয়, তোমার জন্য কোনো ডিভাইস কিনতে ব্যয় হয়, এগুলো ছবি চার্টে উপস্থাপন করে পারিবারিক অর্থায়নের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। তোমাদের কী ক্ষেত্রে তোমাদের কিনতে হয়, কী ক্ষেত্রে তোমরা টাকা পাও, বিভিন্ন ধরনের ইনকাম সোর্স যা আছে সেগুলো তোমরা লিপিবদ্ধ করবা। তোমার এলাকার কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে একজন বা দুজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে, আবার হয়তো কেউ কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে। ফলে একটি দর্জির দোকানের মালিককে তার এই কার্য প্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। ব্যবসার শুরুতে সাধারণত এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সে তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করে। তো একজন লোক যখন ব্যবসা শুরু করে তখন তার যে টাকা পয়সা আছে সেগুলো ব্যবহার করে এগুলো কেনাকাটা করে। ব্যয় নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে নিজস্ব মূলধনের সাথে কিছু পরিমাণ অর্থ আত্মীয় স্বজন থেকেও ঋণ নিতে পারে। তো যে ব্যবসাটা শুরু করতেছে যদি তার আরও কিছু টাকা লাগে কিন্তু তার কাছে টাকা নাই, তখন সে কী করে? আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নিয়ে থাকে। ধার নিয়ে সে তার ব্যবসা পরিচালনার জন্য ওই তহবিলটা ব্যবহার করে। ব্যবসা চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারীদের বেতন, দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যে ব্যয় নির্বাহের প্রয়োজন হয় সেটি সে কাপড় সেলাই থেকে অর্জিত আয় হতে পরিশোধ করে। সে কাপড় সেলাই করে যে টাকা আয় করলো সেখান থেকে তাদের কর্মচারী বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল এসব পরিশোধ করে থাকে। এই আয় থেকে তাকে ঋণের অর্থ পরিশোধেরও পরিকল্পনা করতে হয়। সে যে ঋণ নিয়েছিল সেটা কিভাবে পরিশোধ করবে সেটাও এই আয় থেকেই আসবে। একজন দর্জি দোকানের মালিক সবসময় প্রত্যাশায় থাকে যেন ব্যবসার আয় থেকে ব্যবসার ব্যয় নির্বাহের পরেও কিছু মুনাফা থাকে, যা দিয়ে সে নিজের পরিবারের নৈমিত্তিক খরচ মিটিয়েও ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে কিংবা ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করতে পারে। তো শুধু খরচ মেটালে হবে না, তো ব্যবসা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা পয়সা ইনকাম করা। তো সুতরাং তার দৃষ্টি থাকবে যাতে ব্যবসাপাতির সব খরচ মিটিয়ে কিছু টাকা যেন থাকে যেটা তার নিজের জন্য খরচ করতে পারে, তার পরিবারের জন্য খরচ করতে পারে, বা ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করার জন্য খরচ করতে পারবে। সুতরাং একজন দর্জি দোকানের মালিক যদি তহবিলের উৎসর ব্যবহার সংক্রান্ত একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে তবেই সে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করতে পারবে। অন্যথায় দেখা যাবে কাপড় সেলাই করতে সুতা প্রয়োজন কিন্তু নগদ অর্থ নেই বলে খরিদ্দার ফেরত যাচ্ছে। তো তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি ব্যবসা করতেছ, তুমি টেইলার্সের দোকান দিয়েছো, তো তোমার সুতা নাই কিন্তু টাকাও নাই, কিন্তু খরিদ্দার এসে ফেরত যাবে। যে কিনবে, তোমাকে যে কাপড় সেলাই করার জন্য যে অর্ডার দিবে সে ফেরত যাবে, কারণ হচ্ছে তুমি সেই অর্ডারটা ফুলফিল করতে পারবে না। অথবা পুরাতন মেশিনটি পরিবর্তন করে নতুন মেশিন ক্রয় করা তহবিল নেই বলে ব্যবসাটি বন্ধ করে দিতে হচ্ছে। ব্যবসার অর্থায়ন বা ফিন্যান্সে ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কখন
কী কারণে কত তহবিল প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সরবরাহ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয়। পরিবারেও অর্থায়নের প্রয়োগ আছে। সাধারণত প্রতিটি পরিবারের এক বা একাধিক আয়ের উৎস থাকে, যেমন চাকরি, ব্যবসা, কৃষিকাজ, আত্ম উদ্যোগ ইত্যাদির মাধ্যমে পরিবার ভেদে আয়ের সংস্থান হতে পারে। আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় সংগঠিত হয়। আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখার প্রয়োজন, তেমনি ব্যয়ের সঠিক সময়ের দিকটাও সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। যখন যেই পরিমাণ ব্যয় প্রয়োজন তখন সেই পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে, ফলে স্কুল থেকে নাম কাটাও যেতে পারে। পূর্ব পরিকল্পনা মাফিক এই তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহারই পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। তাহলে অর্থায়ন শুধু ব্যবসার জন্যই তা না, এটা পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য। নিত্য নৈমিত্তিক এই ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মধ্যে পরিবারকে তার আয়ের বাইরে বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। বাসায় নতুন টেলিভিশন কিংবা রেফ্রিজারেটর ক্রয়ের জন্য যদি আয়ের নিয়মিত উৎস থেকে অর্থ সরবরাহ করা সম্ভব না হয়, তখন দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে। সেক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা করা প্রয়োজন। ফলে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে অর্থায়নের ধারণা সহায়তা করে। তো তোমাদের জন্য দলীয় কাজ, শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিটি দল যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি খরচ ও স্থায়ী খরচগুলো চিহ্নিত করবে। সেই সাথে এই দুটো খরচের বৈশিষ্ট্যগত পার্থক্য প্রস্তুত করবে। তো চলতি খরচ কোনটা? চলতি খরচ হচ্ছে যেটা আমার প্রতি মাসে হয়, যেমন বিদ্যুৎ বিল আমার প্রতি মাসে দিতে হয়, বাড়ি ভাড়া প্রতি মাসে দিতে, এটা হচ্ছে চলতি খরচ। আর স্থায়ী খরচ হচ্ছে, মনে করো যদি আমি কোনো একটা মেশিন কিনি, কোনো একটা যন্ত্রপাতি কিনি যেটা আমার 5 বছর 10 বছর পর্যন্ত চলবে, সেটা হচ্ছে স্থায়ী খরচ। তো এরকম খরচগুলোকে তোমরা আলাদা করে একটা লিস্ট তৈরি করবা। তো একটা বিদ্যালয়ের অর্থায়নের প্রয়োজন আছে, সেটা আমরা এখন দেখব। একটি বিদ্যালয়ের প্রেক্ষিতে অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তো যখন ব্যবসা করো তোমার মূল উদ্দেশ্য থাকে কি? মুনাফা অর্জন। কিন্তু বিদ্যালয় বা পড়াশোনার যে জায়গাগুলো আছে সেগুলোর উদ্দেশ্য হচ্ছে মুনাফা না, সেগুলোর উদ্দেশ্য হচ্ছে সমাজের জন্য কিছু করা। এই জন্য এদেরকে বলা হয় সামাজিক প্রতিষ্ঠান। সেখানেও আয় ব্যয় ও তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে। সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে এই তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করতে হয়, যেমন শিক্ষক কর্মচারীদের বেতন, ঘর ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়, কম্পিউটার ও আসবাবপত্র ক্রয়, এগুলোর জন্য বিদ্যালয়গুলো খরচ করে থাকে। ফলে প্রতিষ্ঠানটির বহুবিধ কার্যপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহারের বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। তো এই কাজগুলো করার জন্য তহবিলের যে ব্যবস্থাপনা নিশ্চিত করা হয় সেটা হচ্ছে বিদ্যালয়ের অর্থায়ন। উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকান একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, কিন্তু পরিবার ও বিদ্যালয় মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। বর্তমান পাট মূলত মুনাফা অর্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে জড়িত। একজন মুদি দোকানির অর্থায়ন প্রক্রিয়াটি কেমন? মুদি দোকানি পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে, আবার পণ্য বিক্রয়ের জন্য তাকে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন ইত্যাদি চলতি খরচ যা নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। আবার কখনো কখনো ক্রেতাদের প্রয়োজনে তাকে দোকানের আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয় ইত্যাদি বড় আকারের খরচ করতে হয়। তো মুদি দোকানদারের মানে হচ্ছে কি, আমাদের যে দোকানগুলো দেখি যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে থাকি ওগুলোকে বলে মুদি দোকান। এই মুদি দোকানগুলোতে দেখা যায় যে বড় ধরনের খরচ আছে, যেমন রেফ্রিজারেটর ক্রয়, আয়তন বৃদ্ধি এরকম কাজের জন্য। আবার চলতি খরচ আছে, সেগুলো হচ্ছে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন ইত্যাদি। এগুলো তার স্থায়ী খরচ। স্থায়ী খরচ হলো কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা এই যে দোকানের আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয়ের জন্য করলাম, এগুলো হচ্ছে স্থায়ী খরচ। আর ওই যে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন এগুলো হচ্ছে চলতি খরচ। ফলে মুদি দোকানি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য চলতি ও স্থায়ী সম্পদের তহবিল বিনিয়োগ করে। বিক্রয়লব্ধ আয় হতে যদি বিনিয়োগের তহবিল সংস্থান করা না যায় তবে তাকে বিভিন্ন উৎস যেমন নিজস্ব তহবিল, বন্ধুবান্ধব, ধারে পণ্য ক্রয় ইত্যাদি হতে তহবিল জোগাড় করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য যে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় সেটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হতে গ্রহণ করতে হয়। বাণিজ্যিক ব্যাংক মানে কি? যেগুলো ব্যাংক দেখো, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম যত ব্যাংক আছে এগুলোকে বলে বাণিজ্যিক ব্যাংক, যারা তোমাদেরকে ঋণ দিবে ব্যবসা করার জন্য। এতে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়।
দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধ মানে হচ্ছে কি তোমার মাসে মাসে অল্প অল্প করে দিতে পারো। ধরো তুমি 10 লাখ টাকা নিলে, তুমি মাসে মাসে 5 বছর যাবত হয়তো তুমি 20,000 টাকা করে দিয়ে গেলা। এই জন্য এটা সুবিধা আছে, কম টাকা মাসে মাসে দিয়ে যায়। মুদি ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় লব্ধ অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে চলতি ব্যয় নির্বাহ, কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করে সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধ সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা কারবারি অর্থায়নের মূল কাজ। তাহলে কারবারি অর্থায়নের মূল কাজ কি হলো মুদি দোকানের ক্ষেত্রে, মুদি ব্যবসায়ীর ক্ষেত্রে? সেটা হচ্ছে সঠিক ব্যবহারের মাধ্যমে চলতি ব্যয় নির্বাহ, কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করে সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধ সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা হলো কারবারি অর্থায়নের মূল কাজ। যেমন ধরো আমরা বড় বড় কিছু কোম্পানির নাম জানি, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যালস। এগুলো বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান, যাদেরকে বলা হয় কোম্পানি। এদেরকে কোম্পানি বলা হয়, এদের পরিসর অনেক বড়। এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া মুদি দোকান বা দর্জি দোকানের মতো সরল নয় বা সহজ নয়, বরং অপেক্ষাকৃত জটিল। একটি কোম্পানি অর্থ বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান থেকে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। যেমন কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে মানে কি? মনে করো একটা কোম্পানি আছে, তার কোম্পানির বলল যে আমার এতগুলো শেয়ার, মানে কোম্পানিটাকে ভাগ করে ফেললো ধরো 1000 ভাগে, তার এক একটা শেয়ারের দাম হচ্ছে ধরো 5000 টাকা। তো ওই শেয়ার টাকা একজন লোক ওই কোম্পানির মালিক হয়ে গেল, 1000 ভাগের এক অংশের মালিক হয়ে গেল। তো এটা শেয়ার নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো পরে। তো তারা শেয়ার বিক্রির মাধ্যমে এই কোম্পানিগুলো তহবিল সংগ্রহ করে। তো প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহক সেবা বা ভোক্তা সন্তুষ্টি শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে। তো একটা প্রতিষ্ঠানের যত সুনাম হবে, তার যত মুনাফা মানে তার লাভ যত বেশি হবে, তাদের গ্রাহকরা যত সন্তুষ্ট থাকবে, তত তার শেয়ারের দাম বৃদ্ধি পাবে। বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস কখন কী পরিমাণ ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত এবং কোন কোন খাতে কী পরিমাণে তা কিভাবে খরচ বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায়, কারবারি অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিক নির্দেশনা দিয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।